আহ হুম। তো হ্যাঁ, এরিয়া ডিফাইন করতে গেলে, মানে এরিয়াকে দেখাতে গেলে প্রথমে এরিয়া বা ক্ষেত্র, তার জন্য কত ডাইমেনশন লাগবে আমাদের? ডাইমেনশন কত লাগবে আমাদের? কেউ একজন রেসপন্স করো। হ্যাঁ, কেউ একজন রেসপন্স করো যে কত ডাইমেনশন লাগে কোনো ক্ষেত্র বা এরিয়াকে ডিফাইন করতে গেলে, মানে দেখাতে গেলে কত ডাইমেনশন লাগে মিনিমাম? দেখো, ওয়ান টু ওয়ান ইন্টারাকশন হলে বোঝা যাবে তোমাদের কোথায় ডাউট আছে। আমি তো পরপর পড়াতে পারবো না, তোমাদের টু ডাউট গুলো বললে। ডাইমেনশনাল। হ্যাঁ। টু ডাইমেনশনাল। হ্যাঁ, টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল। তো তোমরা কার্ভ সারফেস, প্লেন সারফেস সম্বন্ধে জানো? কার্ভ কোনটা হয়, মানে কোনটা বক্রতল, সমতল? টু ডাইমেনশনাল তো বক্রতলও হতে পারে, সমতলও হতে পারে, তাই তো? তো এটাও একটা প্লেন, এটা হলো সমতল। আর একটা সিলিন্ডারের সারফেস, সেটা হলো বক্রতল, সেটাও একটা তল। তো তলের ক্ষেত্র বা তল, এটা একটা ভেক্টর। হুম। তোমরা ভেক্টর পড়েছো। ভেক্টর কে যদি দেখাতে হয়, ভেক্টরকে দুটো জিনিস দিয়ে দেখাতে হয়। একটা হলো তার অ্যামপ্লিচিউড, অর্থাৎ তার মান কতটা, আর তার দিক। দিক আর মান থাকলে তবেই তাকে ভেক্টর বলা হয়। তো এরিয়া যদি ভেক্টর হতে হয় তাহলে একটা মান থাকতে হবে, আর তার একটা দিক থাকবে। তো কিভাবে ডিফাইন করবো আমরা এরিয়াকে একটা ভেক্টর হিসাবে? ধরো নর্মাল এই টু ডি একটা একটা সার্কুলার শিট নিয়েছো পেপারে, তার, আর এটা হলো তার তল, এটা সমতল, তাই তো? তোমরা কি পড়েছো ক্ষেত্র, মানে একটা ভেক্টর কিভাবে ডিফাইন করতে হয়? ভেক্টরকে তো মান আর অভিমুখ দিয়ে দেখাতে হয়, তাই না? তো বলো, আমরা একটা তলকে কিভাবে মান আর অভিমুখ দিতে পারি? ইলেকট্রোডাইনামিক্সই সবার প্রবলেম হয়। তোমাদের কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো যদি না বলো। আহ, অনেকটা ভাস্ট এরিয়া তো, অনেক বড় কনসেপ্ট। কোন জায়গায় কোন কনসেপ্ট কার কোথায় অসুবিধা সেগুলো তো বোঝায় না। এমনি ইন্টারাকশন করতে হয়। তোমরা যদি উত্তর না দাও আমি বুঝবো কি করে যে, আমি তাহলে একটা আমার আইডিয়া দিয়ে পড়াতে পারি যে কোথায় কোথায় সমস্যা হতে পারে? এখানে তো অন্য স্কুলও নেই যে জিজ্ঞেস করবো। তো তোমরা রেসপন্স করো। তো যদি একটা তল হয়, বেসিক্যালি একটা সার্কুলার শিট যদি নিই আমরা, পেপারকে সার্কুলার ভাবে কেটে নিয়েছি আমরা, যদি এই চৌকো পেপারের মাঝখান থেকে গোল করে কেটে নিয়েছে, সার্কুলার শিট নিই, তাকে এরিয়া হিসাবে কিভাবে ডিফাইন করব? তো আমরা জানি যে যে কোনো সার্কুলার রিং বা সার্কেলের ক্ষেত্রে এরিয়া কত হয়, যদি এটা রেডিয়াস আর হয়। তো এর ক্ষেত্রে এরিয়া হলো গিয়ে পাই আর স্কোয়ার। তো এই ভেক্টর হিসাবে ডিফাইন করতে গেলে প্রথমে একটা ম্যাগনিটিউড দিতে হবে। সেই ম্যাগনিটিউড বা মানটা হলো সেই ভেক্টরে,
যদি সেই ভেক্টরকে আমরা এ দিয়ে ডিফাইন করি, এ যেহেতু এরিয়া হয়, তো এরিয়া ভেক্টরটার মান হবে, অ্যামপ্লিচিউডকে এরকম ভাবে লেখা হয়, মান সমান সমান তার ওই তলটা বা ওই ক্ষেত্রটার এরিয়া, সেটা পাই আর স্কয়ার। আর তার অভিমুখ কি হবে? অভিমুখের জন্য তলটা, তলটির যেদিক তলটির কোন তলটিকে বিবেচনা করা হচ্ছে, ওপরের তল না নিচের তল, দুটো রকমের। যদি ওই 2D শিটটাকে আমরা যদি 3D তে দেখি, তাহলে একটা যে যেমন হাতের তল, ঠিক আছে, বা এই পেপারটা, পেপারটা যদি তুমি ওপর থেকে দেখো, এটা ওপরের তল, আর ঠিক নিচেরটা হবে নিচের তল। তো ওপরের তল থেকে যদি আমরা দেখি, তো তার অভিমুখ হবে তাকে যদি আমরা ওই রাইট সার্কুলার, পড়েছো তো তোমরা অ্যাম্পিয়ারে রাইট হ্যান্ডেড রুল, তাই সেই হিসাবে যদি আমরা ওই লুপটাকে, ধরি, যদি সেটা রাইট হ্যান্ডেড হয়, তাহলে তার ডিরেকশন হবে হলো কি আপার আপার, মানে তোমার দিকে, ওপরের দিকে। তো এই ভেক্টরটার অভিমুখ হবে হলো গিয়ে, যদি ওই রিং বরাবর ডান হাতকে অ্যাম্পিয়ারের লুপ হিসেবে ধরো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যেটা তুমি অ্যাম্পিয়ার্স ল অনুযায়ী জানি আমরা, যে ডান হাতকে যদি আমরা আহ, যে বরাবর লুপ ঘুরছে সেদিক বরাবর ধরি, তাহলে রাইট থামটা যেদিকে ডিরেক্টেড হবে, অর্থাৎ ডান হাতের বুড়ো আঙুলটা যেদিকে ডিরেক্টেড হবে, সেদিকে হলো কি ভেক্টরের ডিরেকশন। তো এটাকে বলা হয় হলো গিয়ে ক্ষেত্র ভেক্টর বাংলায়, আর ইংলিশে বলা হলো এরিয়া ভেক্টর। তো এরিয়া ভেক্টরের কাজটা কি, এখানে আমরা গাউস ল পড়বো, তার আগে এটা জানানো হয় কেন, আহ, যদি আমরা ধরো একটা আপার হেমিস্ফিয়ারে একটা আপার হেমিস্ফিয়ার, ধরো একটা বাটি নিয়েছি, ঠিক আছে, এবার বলো এই উপরের তলটা কোন দিকে ডিরেক্টেড হবে? তোমরা কেউ একজন রেসপন্স করো, তোমাদের গাউসেস ল হয়ে গিয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে এটা। আচ্ছা, তো গাউসেস ল দিয়ে তোমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোমাদের একটা প্রবলেম করতে দিই, সেটা বেস্ট হবে। তোমরা যদি তোমাদের সমস্যার কথা না বলো, আমি কি করে বুঝবো যে কোন পোর্শন পড়াতে হবে? আচ্ছা, আহ একদম সিম্পল প্রবলেম। গাউসেস ল প্রথমে কি বলে, কেউ একজন বলো। স্টেটমেন্টটা, মানে ওর স্টেটমেন্টটা কি গাউস লয়? যতটুকু বুঝেছো ততটুকু বললেই হবে, ওরকম প্রপার ডেফিনেশন বইতে যেরকম ভাবে সেরকম ভাবে না বললেও হবে। জাস্ট যতটুকু বুঝেছো গাউসেস ল মানে কি। কেউ একজন রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো। কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতলের মধ্যে অভ্যন্তরস্থ আধানের 1/এপসাইলন গুণ। আচ্ছা, বদ্ধ দল হতে হবে, তাই তো? বদ্ধ দল মানে কি?
ডেফিনেশন হিসেবে কিভাবে বলবো? ডেফিনিশন মানে তুমি যতটুকু বোঝো। এমন একটা সারফেস যেটার মানে বাইরে আধান নেই কিন্তু ভেতরে আধান আছে, এরকম। মানে আধান যদি আহিত করা হয় শুধু ওইটার মধ্যে আধান থাকবে, বাইরে থাকবে না, এরকম। আচ্ছা, আমি যদি বলি একটা উম, উম, একটা ধরো বাটি নিয়েছো, বাটির মধ্যে আধান রয়েছে, ওটা কি বদ্ধতল না মুক্ততল? আহিত করা হয় তখন বদ্ধতল বলা যাবে, কিন্তু যদি আমি অন্যভাবে আধান নিই সেভাবে সেটাকে বদ্ধতল বলা যাবে না। মানে একটা সারফেস আছে, সেই সারফেসটার মধ্যে আধানটা আছে, তখন আমি সেটাকে বদ্ধতল বলতে পারবো। সারফেসের মধ্যে কিরম ভাবে থাকবে? সারফেস তো ধরো তোমার বিভিন্ন রকম ভাবে হতে পারে। যে ধর কোনো যে এটাও তো কোনো একটা সারফেস, এই হ্যাঁ সারফেসের হ্যাঁ, মধ্যে কি করে? তার কেন্দ্রের দিকে একদম মিড পয়েন্টে থাকতে পারে, বা এমনি। এটা কি সারফেসের মধ্যে হলো? তো আধান যদি 3D হয়, যদি বলের মতো হয়, তাহলে তো সারফেসের উপর নিচেও থাকবে। মানে আমি বলতে চাইছি, ধরো এটা যদি সারফেস হয়, সারফেসের মধ্যে বলতে এর উপরেও কিছুটা পোর্শন থাকবে, আর নিচের দিকেও কিছু পোর্শন থাকবে। কোন মধ্যে বুঝিয়েছে? বদ্ধতল কি এটাকে বলে? আহিত করা হয় মানে আমরা তো পড়েছি আহিতকরণ মানে, আগের দিন আমি বলছিলাম যে যদি কোনো ওই বা দণ্ড বা কোনো কিছুকে ওই কোনো উলের উলের কোনো বস্তুতে যদি আমার ঘষা হয়, তো সেক্ষেত্রে ওই অ্যাম্বার দণ্ডটি আহিত হয়। ওটাকে আহিতকরণ বলা হয়। এবার সেটা যে কোনো ধরনের বস্তু হতে পারে। যেমন যদি আমরা কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টর নিই, যদি আমরা কোনো বাংলা টার্মিনোলজিটা আমার একটু অসুবিধা হবে। যদি ধরো কন্ডাক্টরকে কি বলা হবে, উম, যার মধ্যে দিয়ে, যেমন ধরো কোনো কপার, কপার যেমন হলোকে কন্ডাক্টর বলা হয়। আহ, যেগুলো হলোকে তড়িৎ পরিবাহী। সুবেদী। হ্যাঁ, পরিবাহী। পরিবাহী, হ্যাঁ। পরিবাহী তড়িৎ তড়িতে সুপরিবাহী। তা আহ, সেই বস্তু তো সহজে আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। হুম। আর যদি কোনো সুপরিবাহী না হয়, আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। তো আমার প্রশ্ন হলো গিয়ে, যদি আহিতকরণ তুমি বলছো যে বদ্ধতল লাগবে, তো বদ্ধতল কোনটি এখানে? এটা কি উন্মুক্ত তল নাকি বদ্ধতল? বলা যেতে পারে যেটা আপনি এঁকেছেন। হ্যাঁ, যেটা আপনি এঁকেছেন সেটা বদ্ধতল। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বদ্ধতল? না, এটা বদ্ধতল নয়। কিন্তু ওটার মধ্যে তো আধান আছে। না, বদ্ধতল মানে, বদ্ধ মানে কি? তুমি ধরো, তোমাকে যদি মানে কোনো একটা বস্তুকে বদ্ধ করতে গেলে বা কাউকে বদ্ধ করতে গেলে একটা রুম দরকার, তাই না? যেমন এই একটা রুম রয়েছে, আমি এই রুমে বদ্ধ রয়েছি, তাকে বদ্ধ বলা হয়। তো বদ্ধ বদ্ধ করতে গেলে 3D সারফেস তো লাগবেই, সেটাকে পুরোপুরি আটকাতে হবে, তা নিয়ে না বদ্ধ হবে, কোনো জায়গা থেকে বেরোতে পারবে কিউব না। কিউব একটা বদ্ধতল হতে পারে। হ্যাঁ, কিউব তো বদ্ধতল, কিউবের যে পুরো তলটা সেটা মিলেই তো বদ্ধতল। বা তো স্ফিয়ার। উন্মুক্ত হওয়া যাবে না। যেমন হলো কি স্ফিয়ার, যদি স্ফিয়ার হয়, স্ফিয়ারের মধ্যে তল যদি চার্জ থাকে, তাহলে তাকে বলা হয় বদ্ধ। এটা কখনো বদ্ধ হবে না। হুম। যদি এখানে চার্জ থাকে বা এর ভিতরেও চার্জ থাকে, এটাকে বদ্ধতল বলা যাবে না। হুম। তো এর কারণ আছে, একটু ডিপে গেলে বোঝা যাবে যে কেন বদ্ধতল উন্মুক্ত তল বলেছে, সেটা দরকার নয়। তো যদি বদ্ধতল আর উন্মুক্ত তল এটা বুঝতে হবে, এটাকে বদ্ধতল বলা হয়। তো তো যদি একটা আর রেডিয়াসের স্ফিয়ার নিই, হুম, আর ব্যাসার্ধের একটি স্ফিয়ার নিয়েছি, যার কেন্দ্রে একটি কিউ চার্জ রয়েছে, হুম, তাহলে সেক্ষেত্রে আহ, তোমার যে তড়িৎ ক্ষেত্র পাবো সেটার মান কত হবে? দিক দিক তড়িৎ কোনটা হবে? ক্ষেত্র হ্যাঁ। ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিউ বাই আর স্কোয়ার। হুম, কি করে পেলে? অ্যাকর্ডিং টু কুলম্বস ল। অ্যাকর্ডিং টু কুলম্বস ল?
আমি তো বলছি যে এটা গাউস ল দিয়ে বলতে হবে। আচ্ছা দেখি, আমরা গাউস ল গাউসের দেখি। গাউসের উপপাদ্য থেকে এটা প্রমাণ করা যাবে? প্রমাণ করা যায়, আমরা তুমি যেটা বললে, যে স্টেটমেন্টটা বললে, সেখান থেকে প্রমাণ হয় যে, বললে যে কোনো যদি বদ্ধ তল থাকে, বদ্ধ তলের ভিতরে কোনো একটি আধান থাকে, তাহলে তার তড়িৎ ক্ষেত্র, আহ তড়িৎ ক্ষেত্র ওই তলের ক্ষেত্রফল, আর তড়িৎ ক্ষেত্র ইন্টু মানে টোটাল তড়িৎ প্রাবল, ওকে ক্ষেত্র ফ্লাক্স যেটাকে বলা হয়, যে তড়িৎ ফ্লাক্স তৈরি হবে, সেই ফ্লাক্সটা 1/ε0 অফ কিউ এর সাথে সমান হবে, তাই তো? হুম। হ্যাঁ। তো সেটা দেখি আমরা কিভাবে বার করতে পারি। তোমরা ফ্লাক্স পড়েছো তো? ফ্লাক্স ফাই সমান, হ্যাঁ, ফাই বা যে কোনো দিয়ে দেখানো যায়, ফাই সমান সমান এই চিহ্নটার মানে জানো তো? হ্যাঁ, ক্লোজ ইন্টারভ্যাল। হ্যাঁ, ক্লোজড। এই জন্য এই যে ক্লোজড ইন্টিগ্রেশন বললে না, ক্লোজড কথার তো বদ্ধ, তো হ্যাঁ, বদ্ধ তল দরকার হয়, এটাকে হ্যাঁ। 2D ইন্টিগ্রেশন বলা হয়, এটা তোমরা পরে গিয়ে পড়বে। তো যদি এই ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ওই ক্ষেত্রফল, ই এর একটা ডিরেকশন থাকে, সেই ডিরেকশনটা এখন দরকার নয়, যদি জানতে চাও আমি বলতে পারি। সঙ্গে তার এরিয়াকে ডিএ দিয়ে লিখতে পারি আমরা, সেটা সমান সমান কি বললে, যে ওর ভিতরে যত কিউ আধান বাই রয়েছে, এপসাইলন নট। কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, যত পরিমাণ আধান আছে, যদি অনেকগুলো আধান থাকে, সেক্ষেত্রে ওই আমরা যে ওই সুপার পজিশন ল পড়েছিলাম, অর্থাৎ সুপার পজিশনকে কি বলা যায়, মানে অনেকগুলো চার্জ রয়েছে, সেই চার্জ গুলোকে যোগ করলে যে পরিমাণ ফিল্ড হবে। আমার বাংলা টার্মিনোলজি গুলো একটু প্রবলেম হতে পারে। সুপার পজিশন, সুপার পজিশন, সুপারপজিশন। ও হ্যাঁ, উপরিপাতনের নীতি, হ্যাঁ আমি এত বাংলা টার্মিনোলজি গুলো ভুলে গিয়েছি। উপরিপাতের নীতি। সুপারপজিশন মানে হলো কি, যতগুলো ফিল্ড থাকবে সেগুলো ভেক্টোরিক্যালি অ্যাড হবে, মানে যোগ হবে। ভেক্টর এডিশন পড়েছো না তোমরা? সেরকম ভাবে যোগ হবে, তাকে সুপারপজিশন বলা হয়। তো যাই হোক, আমরা সেই আধানগুলো আসবো পরে, ওগুলো ওইখান থেকে পরীক্ষায় বিভিন্ন ধরনের, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন ধরনের এক্সাম্পল আসে, সলিউশন করতে দেয়। তো তুমি এক্ষুনি যেটা বললে, এখান থেকেও প্রমাণ করা যায়। তো ওখানে ইলেকট্রিক ফিল্ডটা, আমরা এর মানটা বার করি, আর এখানে ডি এ সমান সমান এরিয়া, তো একটা স্ফিয়ারের এরিয়া কত হয়? 4 পাই r স্কোয়ার। 4πr²। 4πr² কিউ বাই এপসাইলন নট। তো সমান সমান ই এর যে মানটা হবে, সেটা হলো গিয়ে 1/4πε0 ইন্টু 1/r²। পেয়ে গেলাম। তো এখন একটা জিনিস বলো, এর মানে ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশনটাও জানা দরকার, কিছু কিছু ক্ষেত্রে তো ইম্পর্টেন্ট। ডিরেকশন হবে স্ফিয়ার থেকে বাইরের দিকে, কারণ এর সারফেস যেটা, মানে ই ই আর মানে সারফেসও একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে হ্যাঁ। সারফেস এরিয়া যেটা, সেটাও ভেক্টর হুম। কোয়ান্টিটি, তাহলে হুম। সেটার ডিরেকশন যেদিকে ই এর ডিরেকশন সেদিকেই হবে, আর সারফেসের ডিরেকশন এদিকে হচ্ছে স্ফিয়ারের যে তল সারফেস হুম। সেইটার সাথে লম্ব হবে হুম। বাইরের দিকে, তাহলে ই এর অবশ্যই। ডিরেকশনও সেম দিকেই হবে। আচ্ছা আচ্ছা, বাহ। তো আর ক্যাপ বরাবর ডিরেকশন হবে, এটা যাই হোক, তোমাদের পড়ানো হয় না স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, তো এই ডিরেকশন আর ক্যাপ বরাবর হয়। তো তোমরা দেখেছো তো, যে কোনো ভেক্টরের ক্ষেত্রে যদি কোনো একটা কিউ চার্জ থাকে, তার থেকে ইলেকট্রিক ফিল্ড আর ডিস্টেন্সে কত হয়? ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই r², আর ক্যাপ। আর ক্যাপ। তো কিউ চার্জ থেকে যে মানে যে কোনো দিকে যদি এই আর ডিস্টেন্স থাকে, আর ডিস্টেন্স দূরে, সেটা সবসময় হলো গিয়ে, পিনটা ঠিক করে কাজ করছে। যে কোনো ডিরেকশনে
যে কোনো আর ডিরেকশনে, এই আর এর ডিরেকশন কিন্তু কোনো ফিক্স নয়, ঠিক আছে? তুমি যেরকম কোঅর্ডিনেট সিস্টেম নেবে সেরকম অনুযায়ী ডিফাইন হবে। যাই হোক, ওটার মধ্যে যাচ্ছি না আমরা। তো শুধু এখানে যে এক্সাম্পলটা করলাম সেটা, এটা স্ফিয়ারের ক্ষেত্রে করলাম, অর্থাৎ আহ, হ্যাঁ স্ফিয়ারের ক্ষেত্রে করলাম। আমরা যদি সিলিন্ডারের ক্ষেত্রে করি, মানে যদি একটা ইনফাইনাইট ওয়্যার নিই, মানে আমরা যদি একটা লম্বা তার নিই, খুব বড় লম্বা তার, এটাকে তো এমনিও সলভ করা যায়, কিন্তু গাউসেস ল দিয়ে আমাদের খুব ইজি হয়। তোমরা যারা হায়ার স্টাডিজ করবা তোমরা দেখবা যে গাউসেস ল খুবই ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা এক্সামের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। যদি আমরা একটা কিউব নিই, ভিতরে কিউ চার্জ রাখি, ঠিক আছে? এখান থেকে আর ডিস্টেন্স দূরে কত ফিল্ড হবে তোমরা বলতে পারবে কেউ? হুম, পারবে? এটা বলে দিই। আচ্ছা, তো তোমরা এখনই বললে যে যদি কোনো বদ্ধ তল থাকে, বদ্ধ তলের মধ্যে যত আধান থাকবে আর ওর ফ্লাক্সের সমানুপাতিক হবে, তাই তো? 1/ε0 অফ কিউ হয়। তো এখানে একটা হ্যাঁ, বদ্ধ তল প্রথমত। তো ফ্লাক্স আমরা জানি ইনটু ওর টোটাল এরিয়া। একটা যদি এর যদি এ ডিস্টেন্স হয়, যদি একটা কিউবের একটা সাইডের লেন্থ যদি এ হয়, হুম, তো সেক্ষেত্রে তার এরিয়া কত, টোটাল এরিয়া কত হবে? একটা তলের এরিয়া একটা তলের এরিয়া কত হবে? এ স্কোয়ার। এ স্কোয়ার। কতগুলো তল আছে? 6টা। 6টা। তো 6 সিক্স এ এ স্কোয়ার স্কোয়ার টোটাল সমান এরিয়া। সমান কিউ/ε0। আমরা আচ্ছা, ডিরেকশন জানতে চাইনি, হ্যাঁ, ঠিক আছে? Q/ε0 into 1/6 স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা উম বলে, এটা কি ঠিক না ভুল প্রথমে এটা বিচার করা। আচ্ছা, আমরা এখনই পড়লাম না যে যদি কোনো স্ফিয়ার হয় তো আর ডিস্টেন্স দূরে বেরিয়েছিল, কিন্তু এখানে তো তল দিয়ে বার করলে, এ দিয়ে বার করলে বাইরের ফিল্ড, সেটা কি ঠিক হলো? মানে আহ, তোমরা জানো তো যে কোনো ফিজিক্সের যদি কোনো সূত্র, মানে কোনো ইকুয়েশন বেরোয়, সেগুলোকে চেক করতে গেলে প্রথমে কি দিয়ে চেক করতে হয়? আমাদের ক্লাস 11 করানো হয় যে তার ডাইমেনশনালিটি দিয়ে চেক করা হয়, তাই তো? ডাইমেনশনাল অ্যানালিসিস করলে ঠিক বোঝা যায় যে আমরা যে ইকুয়েশনটায় পৌঁছেছি সেটা প্রথমত ঠিক। তা আগের যে আহ, আগের যে এক্সাম্পল ছিল সেখানে তো কিউ চার্জ ছিল, তাই না? আর আর ডিস্টেন্স দূরে কত বেরিয়েছিল? যে এই আর এর জন্যই বেরোবে, যতই দূরে থাকুক না কেন চার্জটা, ঠিক আছে, তার সেই পয়েন্টে যদি ফ্লাক্স বার করি আমরা, তার সাথে সেইখানে আমরা স্ফিয়ার রাখতে পারি। আমার কথা বুঝতে পারছো না? আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছি। আচ্ছা, ধরো এটা একটা আর রেডিয়াসের একটা স্ফিয়ার রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তার থেকে আর ডিস্টেন্স তার থেকে আর ডিস্টেন্স দূরে আমরা ফিল্ড, মানে ইলেকট্রিকের তড়িৎ ক্ষেত্র আমরা মাপবো। তা সেক্ষেত্রে অ্যান্সার কত হবে যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে ওয়ান চাই? বাই ফোর পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q/R+R। আর+আর? কেন? ঠিক আছে, মানে ওটা কি পুরো কেন্দ্র থেকে দূরত্ব স্মল আর? স্মল, হ্যাঁ, কেন্দ্র থেকে দূরত্ব। আচ্ছা, তাহলে স্মল আর হবে শুধু, স্মল আর স্কোয়ার। স্মল আর স্কোয়ার। তো এখানে কি হতে পারে? এক্ষেত্রেও সেম সারফেস হবে, ঠিক আছে? স্মল আর স্কোয়ারই হবে, মানে এরকমই একটা কিছু আসবে। কারণ তোমরা তো এটা দেখেছো যে যদি কোনো কিউ চার্জ থাকে, সেখান থেকে যদি আমরা আর ডিস্টেন্স দূরে যাই, যত তাদের মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিকের ব্যস্তানুপাতিক হয়, তাই না? বর্গের ব্যস্তানুপাতিক হয়, তাই না?
1/r²। তো এখানে তো কনস্ট্যান্ট, দেখো তুমি এ তো কনস্ট্যান্ট, কারণ আমাদের সাইড অফ একটা কিউবের একটা সাইড তো ফিক্সড। সেক্ষেত্রে যদি আমি অনেক দূরেও যাই একই রকম ফিল্ড পাবো, সেটা কি সম্ভব? শুনতে পেলাম না। আচ্ছা, তোমাদের একটা সিম্পল প্রবলেমের কথা জিজ্ঞেস করি, ঘাটলে হবে না। যদি একটা কিউ চার্জ থাকে, হুম। তার থেকে আর ডিস্টেন্স দূরে ফিল্ড কত হয়? 1/4πε0 r হ্যাঁ, স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ। এবার যদি আমরা আরটাকে আরো বাড়াতে থাকি, অনেক বাড়াতে থাকি, তাহলে তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা তত কমতে থাকবে তো। কমবে। হ্যাঁ। তো যদি আমরা একটা স্ফিয়ার নিই, স্ফিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমবে, যত দূরত্বই যায় না কেন সেই আর এর সাথে, কেন্দ্র থেকে তার দূরত্বের সাথে বাড়লে সমান কমবে, দূরত্ব বাড়লে কমবে। কমবে। তাহলে এক্ষেত্রে কেন এটা হচ্ছে না, যে এখানে তো এ স্কোয়ার আছে? তাহলে এটা ঠিক না ভুল? তাহলেও যদি এটা বাড়ে তাহলে তো, মানে এর মানটা কিন্তু কমারই আমার 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 কিউবটা তো ফিক্সড। হ্যাঁ, 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 কিউব ফিক্সড তো। পয়েন্টটা নেওয়া হয়েছে স্মল আর ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে এটাও তো হবে না। তুমি যে ডিস্টেন্স দূরত্ব নিচ্ছ, ঠিক আছে, প্রথমত সেখানে এখানে তো পয়েন্টের ডিস্টেন্সটা সেন্টার থেকে আর ডিস্টেন্সে আছে পয়েন্টটা। হুম, তাহলে যদি কিউ কিউ চার্জ থেকে দেখতে যাই তাহলে তো ই সমান 1/4πε0 ইন্টু Q/r² হচ্ছে। হ্যাঁ। তো তোমরা এই প্রবলেমটা কখনো সলভ করোনি? একটা কিউবের মধ্যে কিউ চার্জ আছে, এই প্রবলেমটা থাকে না এমনি কোঅর্ডিনেটিক্যালি, মানে হ্যাঁ, কোঅর্ডিনেটিক্যালি সলভ সেক্ষেত্রে করতে? সেক্ষেত্রে পয়েন্টটা কিউবের সারফেসে থাকলে সম্ভবত মানে অ্যান্সারটা এ এ দিয়ে হয়। আসতো। হ্যাঁ, হ্যাঁ, এদিকে আছে। সারফেসে আর থাকলে যদি এ দিয়ে আসতো। আর যদি দূরে থাকতো? দূরে থাকলে যে ডিস্টেন্সটা আসবে সেই ডিস্টেন্সটা দিয়ে হবে। হুম। তো এখানে তাহলে মানে গাউসের লয়ে তাহলে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে? দুটো প্রবলেম তোমাদের সামনে আমি রাখলাম, একটুখানি বুঝতে পারছো তো আমি কি প্রবলেম তোমাদের কাছে ডিসকাস করতে চাইছি? হ্যাঁ, হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। আমি আর ডিস্টেন্স দূরে যদি আমি মাপতে চাই, সেক্ষেত্রে কত হবে? যে আর ডিস্টেন্স মাপতে চাই তাহলে যেটা নর্মালি আমরা পাচ্ছিলাম যে ই সমান 1/4πε0 ইন্টু Q/r² এইটা দিয়েই পাবো। 1/a² হবে নাকি 1/r² না, হবে? আর স্কোয়ার কারণ ওটা আর আর স্কোয়ার, ডিস্টেন্সে আছে। আর ডিস্টেন্স দূরে আছে। কি করে বুঝলে? তাহলে এটা নিশ্চয়ই সেই এরকম মানে যে স্ফিয়ারের ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা এখানেও হবে। হ্যাঁ, আচ্ছা। কিউ চার্জটা একটা স্ফিয়ারের সেন্টারে আছে বলে আমি ধরে নেব। হুম। তার রেডিয়াসটা হচ্ছে স্মল আর। রেডিয়াসটা স্মলার। আচ্ছা। আহ এবার যদি আমরা একটা 2D সারফেস নিই, সেক্ষেত্রে কি হবে? যদি এখানে কিউ চার্জ রাখি, সেক্ষেত্রে কি হবে? এটা তো কোনো বদ্ধ তল নয়, একটু আগে আমরা ডিসকাস করলাম যে এটা তো বদ্ধ তল নয়। তাহলে কি করে বার করবো আমরা গাউসের ল দিয়ে? এটা জানি না, এটা বলে দিন। আচ্ছা। তোমরা দেশলাইয়ের বাক্স দেখেছো তো? হ্যাঁ, স্যার আরেকবার বলুন। দেশলাইয়ের বাক্স দেখেছো? দেশলাইয়ের হ্যাঁ, বাক্স। হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ। সেটা তো দেখেছি। দেশলাইয়ের বাক্স, স্কুল জয়েন করবো, তাহলে বাকিরাও রেসপন্স করো। আমরা যদি একটা এখানে দেশলাই বাক্স রাখি, তাহলে কি তখন বদ্ধ হবে? হ্যাঁ, সেটা সেটা তো বদ্ধকর। বদ্ধ তল, ওটা আয়তঘন হচ্ছে একটা। আয়তঘন। এবার তুমি ধরো তার আহ, মানে তার দৈর্ঘ্য, মানে একটা ধরো এমন একটা বাক্স নিয়েছো যে বাক্সটা খুবই 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 কম তোমার
কি বলে ওটাকে, উইক যেটা, মানে উইককে কি বলবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, উচ্চতাটা দেখো খুবই কম। একটা বাক্স নিয়ে এসো, একটা দেশলাই বাক্স নিয়ে এসো, তার উচ্চতাটা খুবই কম, নেগলিজেবল। তোমরা পড়েছো তো, খুব স্মল কোয়ান্টিটি। হ্যাঁ হ্যাঁ, তো যদি সেটা যদি খুবই 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 কম হয়, সেক্ষেত্রে এরিয়া কত হবে তাহলে এই টোটাল আয়তঘন? এরিয়া গুলো তো যোগ হবে প্রথমত, এটুকুনি জানো তো, যে প্রত্যেকটা প্রত্যেকটা এরিয়া এক একটা করে আলাদা করে নিয়ে সেগুলো যোগ হবে, তাই তো? হ্যাঁ এখানে এখানে যে এরিয়াটা থাকবে, এখানে যে এরিয়াটা থাকবে, হ্যাঁ, এই পাশে এই পাশে, এগুলো সবগুলো আলাদা আলাদা করে যোগ হবে একটা আলাদা আলাদা আয়তঘনের ভাবে ক্ষেত্রে। যোগ হবে তাহলে। হ্যাঁ, তো যদি এই দৈর্ঘ্য, এই উচ্চতাটা যদি খুব কম হয়, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। খুব কম মানে হ্যাঁ খুবই কম, মানে টেন্স টু জিরো, লিমিটিং কন্ডিশন তো জানো। হ্যাঁ যদি এই এরিয়া গুলো খুব কম হয়, ধরো এটাকে বড় হাত A1 ধরলাম আর বাকিগুলো A2, সুষম নিয়েছি যেগুলো বেদ গুলো রয়েছে বাইরে। তো সেই A2 যদি টেন্স টু জিরো হয়, আর A1 কে এই ধরে নিলাম, এ যদি ওর ঠিক আছে, ওর এরিয়া যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে টোটাল, টোটাল সারফেস বদ্ধতল? দৈর্ঘ্য A1 বলছেন আর প্রস্থ কত বলছেন? না না না, আমি ওপরের সারফেস যেটা রয়েছে, এই ওপরের যেটা ওপরের তল রয়েছে এটা, হ্যাঁ, ওটার তার এরিয়া দৈর্ঘ্য এ বলে A। দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, আর তার এরিয়া A করে দিয়েছেন, আচ্ছা। এ এ করে দিয়েছি, আর তার যে উচ্চতা, সেই উচ্চতাটাকে টেন্স টু জিরো করে দিয়েছি। করে আচ্ছা দিলে এই আচ্ছা। এই তলটা একদম পুরো মানে ওই মানে শীটের সাথে লেগে গিয়েছে, এই যে তাহলে মানে ওটাকে মানে যে আপনি উচ্চতাটাকে যদি টেন্স টু জিরো করেন তাহলে ওটাকে আমি না, মানে নেই হিসেবেই ধরে নেবো। নেই হিসাবে আছে, খুবই কম, মানে নেই হিসাবে ধরলে, নেই মানে জিরো, শূন্য, কিছুই নেই। এ এ এরিয়ার হ্যাঁ দুটো তল আছে, তাহলে 2A হ্যাঁ, প্লাস ওপরের না, ওপরের তলটা নিচের ওপরেরটা আর তলের সাথে নিচেরটা। সমানই। হ্যাঁ, ওপরেরটা, হ্যাঁ ওপরেরটা নিচেরটা। তো হ্যাঁ, কখন হবে সেটা, যদি এই শীটটা ভালো করে দেখতে হবে, ছবিটা আসলে এখানে দেখানোটা খুব মুশকিল। যদি এই শীটটা যদি একদম পুরো মাঝ বরাবর যায়, মানে শীটের মাঝ বরাবর তুমি ওই দেশলাই বাক্সটাকে রেখেছো একদম, যাতে ওপরের নিচে দুটো তল আছে, তাহলে টোটাল এরিয়া কত হলো, 2A হলো, তাই তো? হ্যাঁ, 2A যদি হয়, তাহলে আমরা ফ্লাক্স সমান সমান জানি ই, আর টোটাল এরিয়া কত, 2A, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমরা কি জানি, যে কতটা চার্জ এখানে রয়েছে। তো যদি এই চার্জটা কি, যদি যদি কিউ চার্জই হয়, ঠিক আছে, ধরলাম কিউ চার্জ, ওই বাক্সের মধ্যেই কিউ চার্জ রয়েছে, তাহলে টোটাল চার্জ কত? বাক্সের মধ্যে কিউ চার্জ আছে বললেন? হ্যাঁ, তার টোটাল চার্জ কত? তাহলে বাক্সটাই মানে বাক্সটার সম্পূর্ণটা কিউ কিউ চার্জেই আসবে, তাহলে তো টোটাল চার্জ তো কিউই হবে। হ্যাঁ, টোটাল চার্জ কিউই হবে। তো ই সমান E × 2A ইকুয়ালস টু Q/ε0। তাহলে কত আসলো, Q/A/2ε0, 1/2ε0, তাই তো? তাই তো? আর তোমরা কিউ, এবার ধরো যে পুরো ধরো একটা মানে ইনফাইনাইট শিট রয়েছে, মানে ইনফাইনাইট একটা পেপারের শিট নিয়েছো, যেটাকে আহিত করেছো তোমরা, আর সেখানে প্রতি একক ক্ষেত্রফলে এপসাইলন সিগমা পরিমাণ তোমার হ্যাঁ কি হ্যাঁ, বলে, সারফেস সারফেস চার্জ রয়েছে, সারফেস ডেনসিটি চার্জ, যাই হোক সারফেস চার্জ এগুলোকে বলা হয়, সিগমা 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 দিয়ে যেটাকে পরিমাণ, ডিনোট করা হয়। হ্যাঁ, সিগমা দিয়ে যেগুলোকে ডিফাইন করা হয়। তো মানে সিগমা সমান আধানের সমান তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব, বাবা, বাংলা, আচ্ছা, সেটা কত হয়, Q/A, টোটাল হ্যাঁ চার্জ বাই তার এরিয়া। হ্যাঁ হ্যাঁ, তা সেটা তাহলে এখানে সিগমা দিয়ে আমরা সিগমা দিয়ে পরিবর্তন করে দিতে পারি, তাহলে সেটা কত হয়ে যায়? হুম, সেটা যদি হয়, তাহলে 1/2ε0 ছিল, এটা সিগমা হবে।
তো তোমরা এই সূত্রটা দেখেছো তো বইতে, আচ্ছা আচ্ছা। এরকম ভাবে আসে। হুম হুম। তো আমরা গাউসি উপপাদ্য ব্যবহার করে এটাও আনতে পারি। ঠিক আছে। স্যার আমাদের বেল পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদের সমস্যাগুলো এক্স্যাক্টলি বলবে, ঠিক আছে, কোন টপিকে সমস্যা হয়। কারণ আমি দু রকম ভাবে আলোচনা করতে পারি। তোমাদের কম্পিটিটিভ এক্সামে যেরকম প্যাটার্ন থাকে, বাইরের পরীক্ষা তো বেশিরভাগ সবাই দাও, ওর জন্য একটু কনসেপ্ট ক্লিয়ারও দরকার হয়। তো ওই কি কোন কোন জায়গায় কনসেপ্ট গুলো, যেমন এই গাউস থেকে কিছু কিছু অঙ্ক আসে, ঠিক আছে, সেগুলো বলবে তোমরা, সমস্যা কোথায় কোথায় হয়। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে